গলির বাইরে জিলাপির দোকান ছিল। রোজ আমার স্ত্রী ওখান থেকে জিলাপি কিনে নিয়ে এসে আমাকে খাওয়াতো, যার জন্য আমার সাথে সাথেই ঘুম চলে আসতো। যখন আমার চোখ খুলতো তখন দেখতাম আমার স্ত্রী কাপড় বদলাচ্ছে। একদিন আমার সন্দেহ হলো, আমি জিলাপি খাওয়ার পরিবর্তে লুকিয়ে লুকিয়ে আমার বউয়ের দুধে সেটা দিয়ে দিলাম, যেটা খেতেই আমার বউ সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। হঠাৎ কেউ দরজা খটখট করলো। যখন আমি দরজা খুললাম তখন আমি পীয়ূষ। আমার বিয়ের বয়স হয়ে গিয়েছিল। আমার মায়ের সাথে আমার কখনো পড়তো না। আমাদের দুটো ঘর ছিল আর এই দুটো ঘর আমি বানিয়েছিলাম। আমি ছোট ঘরে একলা থাকতাম আর আমার বড় ঘরে আমার ভাই আর আমার মা থাকতো। কিন্তু আমার বিয়ের জন্য আমার মা একটি মেয়েকে পছন্দ করেছিল। সবকিছু ভীষণ অদ্ভুতভাবে হয়েছিল। সেই মেয়েটার ব্যাপারে খুব বেশি জিজ্ঞাসাবাদও করা হয়নি। তার বড় বংশ পরিবারও ছিল না, আর সে নিজের সাথে কোনো জিনিসপত্রও আনেনি। শুধু আমার মা আমার জন্য মেয়ে পছন্দ করলো আর তার সাথেই আমার বিয়ে করিয়ে দেওয়া হলো। তার নাম ছিল কৃষা। দেখতে তো সে যথেষ্ট সুন্দর ছিল, আর এই ব্যাপারটার জন্যই আমি বেশি খুশি ছিলাম যে অন্তত আমার বউ ভীষণ সুন্দর তো হলো। কিন্তু বিয়ের দিন সে আমাকে নিজের কাছে আসতে দিল না আর বলল আমি অনেক ক্লান্ত। এটা সত্যি কথা যে কনে বউরা বিয়ের রাতে অনেক ক্লান্ত হয়ে যায়। এই জন্য আমিও তার উপর কোনো চাপ দিইনি। আমি বললাম ঠিক আছে, তুমি আরাম করো। এমনিতেও আমি একা থাকতে চাইছিলাম। আমার বউয়ের সাথে আমায় ভালো সম্পর্ক বানিয়ে রাখতে হতো, যাতে সে আমার সাথে ভালোভাবে থাকতে পারে আর বাড়িতে কোনো ঝগড়া অশান্তি ইত্যাদি যেন না হয়। কারণ বাড়িতে ঝগড়া করার মতো কোনো মহিলা ছিল না। আমার মায়ের সাথে আমার পড়তো না, কেননা একদিন রাতে আমি আমার মাকে নিজের বাবাকে ধোঁকা দিতে দেখে নিয়েছিলাম, আর সেটা আমার মায়ের ভাই ছিল। আর আমার বাবা বিছানায় পড়েছিল। সেই সময় আমার বয়স ছিল 9 বছর। যখন আমার মায়ের ব্যাপারে এই কথাটা আমি জানতে পারলাম আর আমি আমার পরিবারের লোকজনকে বলার চেষ্টা করলাম, কেউ আমার কথায় বিশ্বাস করলো না। তারা বলল এত ছোট বাচ্চা মিথ্যে কথা বলছে। এমনকি আমার বাবাও মানল না, কেননা ব্যাপারটা এতটাই বড় ছিল। এরপর তো বাবা পৃথিবী ছেড়েই চলে গেল, আর আমি আমার মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিলাম। এটা তো তার কৃতজ্ঞতা যে সে আমার বিয়ে করিয়ে দিয়েছে। আমি তার সাথে কোনো বাজে ব্যবহার করতাম না। আত্মীয় স্বজনের মাঝখানে যদি সে পড়ে যেত তখন নমস্কার জানিয়ে কেমন আছে না আছে সেটা জেনে নিতাম, কিন্তু আমি তার সাথে থাকতে পারতাম না, কেননা আমি জানতাম সে ভালো মানুষ নয়। আমার বাবাকে সে পুরো জীবন ভীষণ কষ্ট দিয়েছে। এই জন্য আমি বিয়েতেও ভয় পেতাম। আমি ছিলাম তো একটা ছেলে, কিন্তু আমি ব্যাপারটা জানতাম যে যখন মহিলা জীবনে আসে তখন আপনাকে তার সাথেই থাকতে হবে, আর যদি সে খুশি না থাকে তো আপনিও খুশি থাকতে পারবেন না। এই জন্য আপনাকে তাকে ভালোভাবে রাখতে হবে। আর মহিলাদের ভালোভাবে খেয়াল রাখা তো কোনো সহজ কাজ নয়। তাদের প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন নাটক শুরু হয়ে যায়। আমার স্ত্রী দেখতে শুনতে তো ঠিকঠাকই ছিল। আমার বন্ধুরা আমায় বলেছিল যে যদি তোমার মাথার মধ্যে এরকম কোনো কথা থাকে যে তুমি প্রথম দিনেই নিজের স্ত্রীর উপর হুকুম চালাতে চাও, তুমি তার পিছনে লেগে থেকো না, বরং প্রথম দিনই তুমি তাকে জানিয়ে দিও যে তুমি ভীষণ রাগী, আর ঘরে গিয়ে কোনো একটা জিনিস ভেঙে ফেলো বা ফোনে কারোর সাথে কথা বলতে বলতে শুরু করে দিও যে তুমি আমার এই কাজটা কেন করনি, আমি তোমার প্রাণ নিয়ে নেব। তুমি জানো না রাগের সময় আমি ভীষণ বাজে লোক। কিন্তু আমি তো এই ধরনের মানুষ ছিলাম না, তাহলে অভিনয় করে আমি কি পেতাম? এই জন্য আমি আমার বউয়ের সামনে এরকম কোনো আচরণ করিনি, বরং সে যা বলেছে আমি মেনে নিয়েছি। কিন্তু এবার আমি ভাবছিলাম একটু আধটু হুকুম চালাতে হবে, কেননা আমার মাও তো এই বাড়িতে নেই, আর বাকি ভাই বোনরাও নেই যে কারোর থেকে ভয় পাবো। কিন্তু এরকম কোনো কথা আমার ঠিক মনে হলো না, কেননা আমার বউ ভীষণ ভালো ছিল। আমি আমার বউকে বললাম মাসের রেশন আমি একসাথেই এনে দেব। প্রতিদিনের শাকসবজি, মাটন, চিকেন এসব তুমি বাইরের দোকান থেকে নিয়ে আসবে। এটা একটা ভালো ব্যাপার ছিল যে আমাদের বাড়িটা যে জায়গায় ছিল শুধুমাত্র সেখানে একটা রাস্তার দূরত্বেই চৌরাস্তা ছিল, যেখানে দুধ, দই, মিষ্টি, মাটন, চিকেন, সবজি এই সমস্ত কিছুরই দোকান ছিল। আমার বউ অনায়াসেই সেখানে গিয়ে জিনিসপত্র আনতে পারত। এই জন্য বাকি রেশনের জিনিসপত্র আমি মাসে একসাথেই নিয়ে আসতাম, আর সবজির জন্য ওকে পয়সা দিয়ে নিজের কাজে চলে যেতাম।
5টা পর্যন্ত আমি আমার কাজ করতাম, আর 6টা বাজলে আমি বাড়ি চলে আসতাম। যখন আমি বাড়ি ফিরলাম তখন আমার বউ চায়ের সাথে জিলিপি বানিয়ে রেখেছিল। আমি জিলিপি ভীষণ ভালোবাসতাম। আমি বললাম যে, তুমি বানিয়েছো? তখন সে বলল, আমি বানাইনি, আমি বানাতে পারি না, কেননা আমার তো মা বাবাও নেই। আমি কার সাথে এই সমস্ত কাজ করতাম, আর আমাকে তো কেউ কিছু শেখায়ওনি। একটু আধটু খাবার বানাতে পারি, সেটা আমি নিজে থেকেই শিখেছি। সে বলল, সামনের রাস্তায় যে জিলেপির দোকান আছে সেখান থেকেই এনেছি। আমি বললাম, আচ্ছা। ওই দোকানে জিলিপি তো ভীষণ বিখ্যাত আর ভীষণ ভালো খেতে। তুমিও খাও আর আমার সাথে বসে যাও। আমরা দুজন মিলে একসাথে জিলিপি খেলাম। এরপরে হঠাৎ করে আমার ঘুম এসে গেল। কথায় আছে যে যখন পেট ভরে যায় তখন ঘুম পেয়ে যায়। আমি রাতের খাবারও খেলাম না আর গিয়ে শুয়ে পড়লাম। এরপরে সকালবেলায় আমার চোখ খুলল আর আমি অবাক হয়ে গেলাম যে আমার এত ঘুম কি করে আসলো। তারপর মনে পড়ল, বিয়েতে তো আমিও ভীষণ ব্যস্ত ছিলাম, এই জন্য ঠিক করে পুরো ঘুম হয়নি বোধহয়, এই জন্যই এত ঘুম এসেছে। প্রত্যেক দিন এইভাবেই কাটতে লাগলো। সব সময় 2-3 দিন পর পর আমার বউ জিলিপি নিয়ে আসতো, যেটা আমাকে রাতে দুধের মধ্যে দিয়ে খেতে দিত। সে বলতো, রাতে দুধ জিলাপি খেলে খুব ভালো ঘুম হয় আর শরীরের জন্যও ভালো হয়। এমনিতেও আমি সারাদিন কোনো মিষ্টি খাবার খেতাম না, আর জিলেপি খেতে আমি ভালোবাসতাম। শীতকাল আসছিল, তাই জন্য এটা আমার খুব ভালো লাগতো। একবার যখন সকালবেলা আমার ঘুম ভাঙলো, আমি দেখলাম আমার স্ত্রী বাথরুম থেকে নতুন জামা কাপড় পরে বাইরে বের হলো। আমি বললাম, এত ঠান্ডা, তুমি স্নান করতে কেন গিয়েছিলে? ঠান্ডার মধ্যে তো মানুষ 2-3 দিন চান না করেও কাটিয়ে দেয়। তখন সে বলল, জামা কাপড় নোংরা হয়ে গিয়েছিল, যখন কিনা গতকালই সে নতুন কাপড় পরেছিল। বোধহয় তার মধ্যে জামা কাপড় ধোবার কোনো বাতিক থাকতে পারে, কিছু কিছু লোকের মধ্যে এটা থাকে। আর আমি তো একদমই এরকম ছিলাম না, একা থাকতাম, এই জন্য শীতকালের সপ্তাহে একবার হয়তো জামা কাপড় বদলাতাম, যাতে দুবার করে আমাকে জামা কাপড় ধুতে না হয়। কিন্তু আজকাল আমি অবাক হয়ে যেতাম এটা দেখে যে আমার ভীষণ ঘুম পেত, এমন ঘুম পেত যে আমি বুঝতেই পারতাম না যে কখন ঘুমাতাম আর কখন উঠতাম। শীতকালে এমনিতেই ঘুম ভালো হয়, কিন্তু এত ভালো ঘুম তো আমার কখনো ছিল না, কেননা আমি তো কোনো সুখী আর নিশ্চিন্ত মানুষ ছিলাম না। আমার জীবনে অনেক রকমের সমস্যা ছিল। আমার মা আমার সাথে ঝগড়া করতেই থাকতো, কিন্তু প্রত্যেক মাসে তার খরচ আমাকে দিতে হতো, কেননা আমি বড় ভাই ছিলাম। বংশের আর আত্মীয় স্বজনের মধ্যেও সেই বড় হয় যে পয়সা দেয়, না হলে বোনেদের কাছেও কোনো সম্মান থাকে না। আমাদের বংশেও এই রীতিটা ছিল। প্রতি বুধবার দিনের বেলা পুজোর জন্য গ্রামের মন্দিরে যেতে হতো। কখনো কখনো আমি ঘরে থেকেও প্রার্থনা করতাম, কখনো আবার মন্দিরেও যেতাম, কিন্তু প্রত্যেক বুধবার প্রার্থনার জন্য মন্দিরে যেতেই হতো। আমি মন্দিরে যখন গেলাম, সব লোকেরা কথা বলছিল যে রাত্রিবেলা খুব বাজেভাবে ভূমিকম্প হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কখন হয়েছিল? তখন তারা বলল, ওই রাতের 2-3টের মাঝে। আর আমি তো অবাক হয়ে গেলাম, তোমাদের ঘর থেকে কেউ বেরই হয়নি, তোমাদের ঘর তো ভীষণ পুরনো, তোমাদের এরকম করা উচিত হয়নি। যদি তোমাদের উপর ছাদ পড়ে যেত তখন কি হতো? এত সাংঘাতিক ভূমিকম্প ছিল যে সমস্ত গ্রামের লোকেরা বাইরে বেরিয়ে এসেছিল। 1 ঘন্টা পর্যন্ত ভগবানের নাম নিচ্ছিলাম সবাই, কিন্তু তোমাদের ঘর থেকে কেউ বেরই হলো না। হ্যাঁ, ভূমিকম্প তো এসেছিল, কিন্তু আমরা ঘরেই বসেছিলাম। কিন্তু আমি বুঝতেই পারিনি যে ভূমিকম্প কখন এসেছে। এটা তো আমি নিজের সম্মান বাঁচানোর জন্য গ্রামের লোক এদের কাছে মিথ্যে কথা বলে নিলাম। আর আমি অবাক হয়ে গেলাম যে এত সাংঘাতিক ভূমিকম্প এসেছিল, আর আমি জানতেও পারলাম না, আর আমার বউ আমাকে কিছুই বলল না। পরের দিন আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, সে ঘাবড়ে গেল। সে বলল, আমি তো বুঝতেই পারিনি, আমি ভাবলাম যে তুমি হয়তো পাশ ফিরেছ, সেই জন্য কাঁপছে। আমি বললাম, আমি জানি না আমারই বা কি হয়েছিল, আমিও এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে বুঝতেই পারিনি। আর আমাদের বাড়িটা ভীষণ পুরনো। আপাতত আমি তোমাকে এই বাড়িতে রাখছি, আর যদি এরকম কোনো সন্দেহ হয় তাহলে অবশ্যই বাইরে বেরিয়ে যাবে আর আমাকেও জাগিয়ে দেবে, না হলে এই বাড়িটাই আমাদের উপর হয়তো পড়ে যাবে। বউ বলল, ঠিক আছে, আমি এরকমই করব। কিন্তু আমি অবাক ছিলাম যে এসব হচ্ছেটা কি। আমার বউ নিজেকে বদলাতে পারছিল না, আর সপ্তাহে 2 দিন মেশিন লাগাতো। যখন কারেন্টের বিল আসতো আমার তো মাথা খারাপ হয়ে যেত।
এটা তো আমি জানতাম যে আমার বউ আসার পর কারেন্টের বিল বেশি আসবে, কিন্তু এটা জানতাম না যে এত বেশি আসবে। আমি বললাম, তুমি রোজ জামা কাপড় বদলাও, তারপর এইসব জামা কাপড়গুলোকে ধুতে থাকো, এই জন্য বিল এত বেশি এসেছে। তখন সে বলল, তাহলে হাত দিয়ে জামা কাপড় ধোবো। আর অদ্ভুত মুখ বানিয়ে সে ঘরে চলে গেল। আমি বললাম, এই কথাটা জামা কাপড় ধোয়ার নয়, এত জামা কাপড় বদলানোরও বা কি দরকার? আমি তো তোমাকে পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাই। আমার যখন চোখ খোলে তখন তুমি জামা কাপড় বদলাও। আমি ঘরেও এরকমই করতাম, এটা আমার স্বভাব। তবে বিয়ের পর কিছু স্বভাবে তো পরিবর্তনও দরকার নাকি? তুমিও নিজের স্বভাব বদলাও, যাতে এরপর আর যেন তোমাকে এই সমস্ত করতে আমি না দেখি। আর এইভাবে বারবার ধুলে তো জামা কাপড়ও খারাপ হয়ে যাবে। আর আমি তোমায় মাসে একটা চুড়িদার এনে দিতে পারবো। বছরে 12টা চুড়িদার আমার মনে হয় যথেষ্ট, 6টা শীতকালের জন্য আর 6টা গরমকালের জন্য। আমার বউ বলল, হ্যাঁ একদম যথেষ্ট। এমনিতেও বোধহয় এই ব্যাপারে আমি একটু বেশিই বলে দিয়েছি। আর যদি আমি তাকে বছরে 6টা চুড়িদার বানিয়ে দিতাম সেটাও যথেষ্টই হতো। কিন্তু আমি এরকম মানুষ তো ছিলাম না। মহিলাদের জামা কাপড় বানানোর শখ থাকে। আর আমি জানতাম সে আমার জন্য পুরো ঘরের কাজ করে, আমার জন্য খাবার বানায়, জিলেপি নিয়ে আসে, আমার পছন্দ অপছন্দের খেয়াল রাখে। আমি তার জন্য এটুকু তো করতেই পারতাম। আমি তো কৃপণ লোক ছিলাম না। দুটো লোকের হিসাবে আমার রোজগার ভালোই ছিল, ভালোভাবেই আমাদের চলে যেত। কিন্তু আমাকে কিছু টাকা পয়সা তো বাড়িতে দিতে হতো। আর কখনো বাড়ি থেকে ফোন এসে যেত যে এখন কারেন্টের কাজ করাতে হবে, তুমি কালকে নিয়ে চলে এসো। আর যখন লোক নিয়ে যেতাম তখন তার পয়সাও আমাকেই দিতে হতো। আমি তো এটা ভেবে অবাক হতাম যে এইদিকে তো আমি আলাদা ছিলাম, অথচ আমাকে পুরো ঘরের খরচাই দিতে হতো। আমার মা এটা মেনে নিতে পারতো না যে আমি এই বাড়িতে থাকি, আর আমি থাকতেও চাইতাম না। এই কথাটাকে নিয়ে পরিবারে অনেক কথা হতো। আমাকে তো লোকেরা বলতো যে আমি নাকি মায়ের শত্রু, আমি মায়ের সাথে শত্রুতা করি। কেননা মা বাবা তো খারাপ হতেই পারে না। জানি না কিভাবে সবসময় সন্তানরাই খারাপ হয়। মা কি খারাপ হতে পারে না? বাবা কি খারাপ হতে পারে না? তারাও তো মানুষ, আর মানুষ খারাপ হতেই পারে, ভালোও হতে পারে। ভুল তো যে কারোর থেকেই হতে পারে। যদি সন্তানের থেকে ভুল হয় তাহলে মা বাবার থেকেও তো ভুল হতেই পারে। কিন্তু আমার ঘুম নিয়ে যে সমস্যাটা, সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। যখন থেকে বিয়ে হয়েছিল তখন থেকে আমার সাথে এইরকম হচ্ছিল। জানি না এই সমস্ত কি ছিল। আমার বিয়ের 20 দিন হয়ে গিয়েছিল। একদিন আমাদের বাড়িতে দেখা করার জন্য আত্মীয় স্বজন আসলো। যখন তারা চলে গেল, আমার বউ বলল, বড় অদ্ভুত মহিলা ছিল। আমাকে জিজ্ঞেস করছিল, তুমি মা হতে চলেছ কিনা। এত তাড়াতাড়ি কে মা হতে পারে? আমাদের বিয়ের তো এখনো 20 দিনও পর্যন্ত হয়নি। আমার বউ ভীষণ রেগে গিয়েছিল। আমি ওকে এই প্রথমবার এত রাগ করতে দেখলাম। আর বললাম, সে জিজ্ঞেস করেছে তো কি হয়েছে, এত চিন্তা কেন করছো? বিয়ের পর তো লোকেরা এরকম জিজ্ঞাসা করেই। সে বলল, হ্যাঁ, প্রথমে মহিলাদের এটা জিজ্ঞাসা করে যে পড়াশোনা করছে কিনা, তারপর জিজ্ঞেস করে বিয়ে হচ্ছে না কেন, বিয়ে হয়েছে কিনা, বিয়ে হলে বলে বাচ্চা হবে কিনা, মেয়ে হলে বলে ছেলে কবে হবে। এই দুনিয়া তো মেয়েদের পিছনেই পড়ে আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাগ করো না। আমার বউয়ের মুড ভীষণ খারাপ ছিল। যখন থেকে বিয়ে হয়েছে ওকে বাইরে নিয়ে যেতে পারিনি। আজ ছুটির দিন ছিল। আমি বললাম, চলো তোমায় কোথাও বাইরে নিয়ে যায়। আমরা বাইরে গেলাম। আর যখন বাজারে ঘুরছিলাম তখন এটা দেখে আমি অবাক হলাম যে সবাই একটু অবাক হয়ে আমার বউয়ের দিকে তাকিয়েছিল। জানি না তারা এমন কেন করছিল। আজ প্রথমবার আমি আমার বউয়ের সাথে ঘরের বাইরে পা রাখলাম। আমি লক্ষ্য করলাম যে সবাই আমার বউকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মানলাম যে আমার বউ সুন্দর, এমনিতে তো সে গায়ে ওড়না দিয়ে রেখেছিল আর চাদরও ছিল, কিন্তু লোকের নজর ওর দিকেই যাচ্ছিল। কিন্তু আমাদের সেদিন ভীষণ ভালো কাটলো, আর জীবনও খুব ভালোই কাটছিল। আমি আমার বউকে বললাম যে যেন স্নান করো না, আর জামা কাপড়ও বদলাতে হবে না। আর একদিন যখন আমার চোখ খুলে গেল, সকালবেলা দেখলাম সে আবার স্নান করে বাইরে বেরোচ্ছে। সে যে চুড়িদারটা বদলেছিল সেটা ওর হাতে ছিল। আমি রেগে গেলাম, আর আমি ওর হাত থেকে সেটা নিয়ে নিলাম। আমি বললাম যে কি নোংরা লেগে আছে এতে, এর থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে যে তুমি আবার জামা কাপড় বদলাতে চলে গেছো। আমি জামা কাপড়গুলো ভালো করে দেখলাম যে সেগুলো ধুয়ে ধুয়ে পুরো খারাপ করে দিয়েছে।
কেননা কনে বউয়ের জামা কাপড় তো দামিই হয়, যেগুলোকে এভাবে বারবার ধোয়া উচিত নয়, আর সেটা করলে তো খারাপ হবেই। তার উপর দিয়ে সমস্ত মুক্তগুলো উঠে গিয়েছে। আর আজ বিকেলে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ ছিল। আমি বললাম, তোমার তো মনে হয় রোগ আছে, পাগলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়নি তো ওরা আমার? জামা কাপড় তো খারাপ করেই দিয়েছো, তাহলে বিকেলে এবার তুমি কি পরে যাবে? আমার পক্ষে সম্ভব না তোমার জন্য আবার নতুন জামা কাপড় নিয়ে আসা। এই যে নতুন জামাটা, এটা কম করে 5,000 টাকার ছিল। সে বলল, এই জামা কাপড়ের মধ্যে যে কোনো একটা পরে নেব। আমি বললাম, সে যেই কাজের জন্য তোমাকে বারণ করলাম তুমি সেই কাজটাই কেন বারবার করো বলো তো? যখন থেকে বিয়ে হয়েছে আমি তোমার সব কথা মেনেছি, কিন্তু এখন এই সমস্ত চলবে না। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে তোমাকে আমাদের মতো করে থাকতে হবে। আর তোমাকে আমি বলে দিচ্ছি, বারবার স্নান করবে না, এতে তোমার অসুখ করবে। আর বারবার যদি তুমি জল গরম করো তাহলে গ্যাসের বিল বেশি আসবে। তারপর কাপড় ইস্ত্রি করবে, আর এই জন্যই তো বিল বেড়ে যায়। কাপড় ধোবে তাহলে তো মেশিন খারাপ হয়ে যাবে। নিজের সাথে তো কিছু নিয়েও আসোনি, এই সমস্ত জিনিসপত্র তো আমিই কিনেছি নিজের পরিশ্রমের টাকা দিয়ে। আমার বউ চুপ করে গেল। আমার মনে হলো যে আমার তার সাথে এত কথা বলার দরকার ছিল না। আর আমি তাকে সরিও বলিনি। আমি কেন সরি বলবো? এইভাবে তো আমার সম্মান কম হয়ে যেত। এই জন্য আমি চুপ করে গেলাম। আর রাতের বেলা ওর জন্য কোনো খাবার দাবারের জিনিসও আনিনি। তারও কোনো পরোয়া ছিল না। সে আমাকে একবারও বলল না যে তুমি ঠিক করোনি বা আমি তোমার উপর রেগে আছি, সেরকম কোনো ঢঙও দেখালো না। যখন আমি ভাবতে লাগলাম যে ও তো একটুখানি রেগেও আছে, যদি সে একটু মুড দেখাতো তাহলে আমি ভালোবেসে ওকে মানাতাম, কিন্তু ওর তো কোনো সমস্যাই ছিল না। নিজের বউকে আমি 2বার এই কাজটা থেকে আটকেছিলাম, কিন্তু তারপরেও আমি তাকে এই কাজ করতে দেখেছিলাম। আর সেইবার তো লুকিয়েই কাজটা করছিল। আমিও সামনে আসিনি, কেননা সামনে যদি চলে আসতাম তাহলে আমি আবার রেগে যেতাম। আর সে পরের বারও সেই একই কাজ করত। আমি অবাক ছিলাম যে সে এরকম ধরনের কাজকর্ম কেন করছে। আমার মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসতো। আমি একদিন বসে খুব আরাম করে ভাবলাম আর এই সিদ্ধান্তে পৌঁছালাম যে যখন থেকে আমার জীবনে ও এসেছে আমি রাত্রিবেলা অদ্ভুতভাবে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়তাম। এমন কি ছিল যেটা আমি আগে করতাম না আর বিয়ের পর থেকে করা শুরু করলাম? হ্যাঁ, আমি জিলিপি খেতাম, আর আমার সন্দেহ এবার বেড়ে গিয়েছিল। আমি একদিন এই ব্যাপারে ভাবলাম যে কিছু একটা করতে হবে। আমার বউ যখন প্লেটটা আমার জন্য আনলো, আমি প্লেট বদলে দিয়েছিলাম। ও নিজের জন্যও নিয়ে আসতো, কিন্তু আমার জন্য যে প্লেটটা আনলো সেটা উঠিয়ে আমার হাতে ধরিয়ে দিত। এই জন্য আমি ওই প্লেটটা ওর দিকে রেখে দিলাম, আর ওরটা আমার দিকে রেখে নিলাম। সে নিজের সমস্ত খাবারটা খেয়ে নিল, যখন কিনা আমি অল্পই একটু খেয়েছিলাম। আমি বললাম যে আমার ইচ্ছা করছে না আর আর আমি ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার বউ ঘুমিয়ে গেল। আমি অবাক এই জন্য হলাম যে এই সময় তো আমি ঘোড়া গাধা খচ্চর সব কিছু বেচে দিয়ে শুয়ে ঘুমিয়ে থাকতাম, কিন্তু আজ আমার কেন ঘুম আসলো না? তার মানে আমার বউয়ের কাজ ছিল এটা। আমাকে রোজ অজ্ঞান করে দিয়ে সে কি করত? তার কি উদ্দেশ্য ছিল? আমি আমার বউকে দেখলাম, বোধহয় তার উপর কিছু প্রতিক্রিয়া হয়েছে। সে পুরোপুরি ঘুমের মধ্যে ছিল। আমি তাকে ডাকলাম, সে জবাব দিল না। আমি তার কাঁধের উপর হাত রাখলাম, সে এদিক ওদিক পর্যন্ত নড়ল না। এমনকি আমি তাকে চিৎকার করে চমকে দেওয়ারও চেষ্টা করলাম। সে গভীর ঘুমে শুয়ে রইল, যখন কিনা অন্য যে কেউ এরকম অদ্ভুত আচরণে জেগে যেতে পারত, কিন্তু সে একটুও জাগলো না। বোধহয় আমিও এইভাবেই রোজ রাতে ঘুমিয়ে থাকি। আমি আবার চিৎকার করলাম, কিন্তু আমার বউয়ের পরোয়াই নেই। সে গভীর ঘুমে আচ্ছন্ন। বরং এটা বলা উচিত যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি ভেবে নিলাম সকালবেলা আমি এই কথাটা আমার বউকে অবশ্যই জিজ্ঞেস করব যে আমাকে সে বেহুশ করে কি করে। তার মাথা খারাপ নয় তো? সে পাগল নয় তো? এই ঘটনাটার কি কারণ হতে পারে? আমাকে এই জন্য সে অজ্ঞান করে না তো যে আমি যাতে তার কাছে না যাই? যদি আমার যাওয়াতে তার এত সমস্যা থাকে তাহলে আমাকে বলে দিতে পারতো, আমি তাকে ছেড়ে দিতাম। আমার খুব রাগ হলো। কিছুক্ষণ পর আমি দেখলাম কেউ একজন হালকা করে দরজায় দস্তক দিল। আমি অবাক হয়ে গেলাম। আমি দরজা খোলার আগে একটা ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকালাম, আর দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল।
সেটা অন্য কেউ ছিল না, ছিল সেই জিলেবিওয়ালা, যে আমাদের ঘরের বাইরে খটখট করছিল। যখন আমি দরজা খুললাম না, তখন সে বলল, দরজা খোলো না আমার সোনা, কি হয়েছে? বাইরে কেউ দেখে নেবে তো আমাকে। আর এবার আমি পুরো গল্পটা বুঝতে পারলাম যে আমার বউ আমার সাথে কি করত। আমি আমার রাগের উপর কাবু করলাম আর দরজা খুলতেই আমি তার গলা চেপে ধরলাম আর তাকে ভিতরে টেনে নিলাম। আর আমার বউ তো অজ্ঞান হয়েছিল, তার তো জানার কথা নয়। আমি তাকে খুব মারলাম, জিজ্ঞেস করলাম যে এই সমস্ত কি। তখন সে বলল, তার আর আমার বউয়ের চক্কর চলছে। সে শুধু আমার থেকে জিলেবি আনে না, বরং মাসের খরচাও আমি তাকে দিই। যখন ও তোমাকে বেহুশ করে দেয়, তো আমি রাতে চলে আসি। আমারও বউ আছে আর সেও এই ব্যাপারটার কিছুই জানে না, কেননা আমার বিয়ের অনেক কম বয়সে হয়েছিল আর সে দেখতে ভীষণ সুন্দর ছিল। সবাই জানতো যে সে ধনী পরিবার থেকে এসছে, আর ধনীরা যথেষ্ট সুন্দর হয়, অনেক পয়সার মালিকও ছিল। এই জন্য বোধহয় আমার বউ ওর পায়েতে পড়ে গিয়েছিল। আমি ওকে ঘরের মধ্যে বসিয়ে নিলাম। যখন বউয়ের জ্ঞান আসলো, সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে গিয়েছিল, কেননা সামনে পুলিশ দাঁড়িয়েছিল। ওই লোকটাকে তো আমি এটা বলে পুলিশের কাছে দিয়ে দিলাম যে আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল ও। পুলিশ ওকে ধরে নিয়ে গেল আর আমার বউকে আমি ওখানে দাঁড়িয়ে ডিভোর্স দিয়ে দিলাম। এইরকম বেঈমান আর অভদ্র মেয়েকে আমি আমার ঘরে কি করে রাখতে পারতাম? ধন্যবাদ বন্ধুরা।